বন্ধুরা, আজকে আমি ঘাস মারা ওষুধ স্প্রে করবো। দেখতে পাচ্ছেন এটা একেম কোম্পানির স্পিড 71 SGC 100 গ্রাম। এটা হচ্ছে 16 লিটার পানির মধ্যে দেবো। জমির পরিমাণ একটু কম, তারপরেও ভালো করে স্প্রে করে দেবো। এটা সম্পূর্ণ ঢেলে দিলাম এক ঢোকের মধ্যে। এবার এটা আমি পানি দেবো। ওষুধটা আগে দিয়ে দিলাম এই কারণে যাতে গুলানোর জন্য আবার আলাদা করে নাড়া না লাগে। এখন এই জালির উপরে দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিচ্ছি। এটা গলে চলে যাচ্ছে নিচে। পরিত্যক্ত একটা জায়গা আছে, অনেকদিন যাবত ওখানে কোনো পরিচর্যা করা হয় না। ওখানে আমি স্প্রে করবো। স্প্রে করে ইনশাআল্লাহ মনে করছি ওখানে একটা বাগান করবো। আমার মাঠের বাগানটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন এখানে একটা বাগান করবো। আর পুকুরের পাড়ে ঘাস জমে আছে, পুকুরের পাড়টা একটু স্প্রে করে দেবো। পুকুর পাড়ে স্প্রে করবো। আর এই যে পুকুর পাড়ে এর আগে 4টা লটকন লাগাইছি, আবারও লাগাবো। এটা দেখেন কলমের লটকন ছাড়া, এই এখান থেকে কলম করা। তো এর আগেও 4বার লাগাইছি, হয়নি। দেখি এবার লাগাবো, আবার হয় কিনা। চেষ্টা করছি হওয়ানোর জন্য লটকন গাছ। তো আসেন যাই দেখি। দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুর পাড়। ছোট্ট পরিসরে একটু পুকুরের মাছের আবাদ আমরা করার চেষ্টা করি। তো এখানে পুকুর পাড়ে আসলে অনেক জঙ্গল হয়ে গেছে, এই কারণে এখানে আসলাম স্প্রে করার জন্য। এটা আস্তে আস্তে সুন্দরভাবে স্প্রে করব। তো ভিডিও ম্যান না থাকার কারণে আসলে আপনাদেরকে দেখাতে পারছি না কীভাবে স্প্রে করছি। এই দেখেন কী পরিমাণ ঘাস হয়ে গেছে। এই স্পিডে স্প্রে করে দেবো। দেখা যাক কী হয়। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো যে এই ওষুধটা স্প্রে করার কারণে কী পরিমাণ ঘাস এখান থেকে মরল। দেখতে পাচ্ছেন এই জঙ্গল মূলত স্প্রে করছি। এখানে আসলে চলার মতন কোনো রকম পরিবেশ নাই। অবশ্যই দেখাবো যে এই স্প্রেটা করার পরে পরবর্তীতে এখানে কি পরিবেশ হয়। এ দেখেন ছোট্ট একটা পুকুর পাড়, অনেকদিন যাবত এখানে না আসার কারণে প্রচণ্ড আকারে ঝড় হয়ে গেছে। এই দেখেন এর মধ্যে মাছ ছাড়া আছে। তো ইনশাআল্লাহ এর পরিচর্যা আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও আপডেট দেখাবো। যে কত পরিমাণ নোংরা এই মধ্যে আসতে আসলে ভয় লাগে। কচুর পাতাগুলা সাপ থাকার সম্ভাবনা থাকে, এই কারণেই সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি যাতে পাড়ে আসতে পারি আমরা। এই সাপের ভয়ে এখানে আসা হয় না, এই কারণেই পুকুরের আজকে স্প্রে করে দিচ্ছি। এই স্প্রেতে আসলে মাছের কোনো ক্ষতি হয় না, শুধু ঘাসই মারা যায়। এজন্য ঘাসের জন্য স্প্রে করে দিচ্ছি। ঘাসগুলো মারা গেলে তখন পুকুর পাড়ে আসা যাবে। এগুলো সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি। আপডেট আরও পাওয়া যাবে, দেখাবো আর এক সপ্তাহ পরে যে এই ঘাসগুলো কীভাবে মারা গেছে। এই দেখতে পাচ্ছেন লটকন গাছ। এই লটকন গাছটা আমি আগে এখানে লাগিয়েছিলাম। 4টে গাছ লাগিয়েছি, 2টো টপে, 2টো বাড়ি রাঙি নাই। একটা এখানে লাগিয়েছিলাম, হয়নি। তো আবারও লাগাবো। সবাই দোয়া করবেন যাতে লটকন গাছটা হয়। এটা মূলত ছায়া জায়গা, লটকন গাছের জন্য আদর্শ জায়গা। দেখতে পাচ্ছেন এখানে আশপাশে আম গাছ এবং লিচু গাছ, জাম গাছ, বাঁশঝাড়। এই ছায়াযুক্ত স্থানটা নির্বাচন করলাম এবার গাছ লাগানোর জন্য। দেখি কি হয়। নার্সারি মালিকরা আমাকে বললো যে ছায়াযুক্ত স্থানে লাগাতে। তো আমি তো এর আগে ছাদে লাগিয়েছিলাম, ছাদে তো প্রচুর পরিমাণে রোদ হয়, আসলে ওই গাছগুলো বাঁচাতে পারিনি। এর আগে অনেক সুন্দর সুন্দর গাছ নিয়ে এসে লাগিয়েছি, তো সেগুলো অনেক দামে 400, 500, 600 টাকা দিয়েও কিনছি। এবার সবচেয়ে কম দামে চারাটা নিয়ে এসেছি। এক পর্যায়ে জোরপূর্বক নিয়ে এসেছি, কারণ এনাদের কাছ থেকে প্রতিবারই চারাটা নিয়ে আসতাম। কুষ্টিয়া বৃক্ষ মেলা থেকে, আকাবা নার্সারি থেকে নিয়েছি এটা। এর আগেও ওনাদের কাছ থেকেই গাছগুলো নিয়ে আসতাম। তো এবার সবচেয়ে কম দামে নিয়ে এসেছি, দেখা যাক আল্লাহর রহমতে এবার গাছটা হয় কিনা। এবার 130 টাকা দিয়ে নিয়েছি। 150 টাকা দাম চেয়েছিল। যেহেতু বর্ষার সিজন, এ দেখেন গাছটা সুন্দরভাবে প্যাকেটজাত করা আছে। এই জয়েন্ট থেকে টান দিয়ে ছিঁড়ে নিলাম। খেয়াল করবেন মাটি থেকে যেন এড়ে না যায়। এই দেখেন শিকড়, কত সুন্দর শিকড়। সুন্দর করে সোজা করে এই যে আমি এখানে লাগিয়ে দেবো মাটির নিচে। মাটি থেকে 1.5 ইঞ্চি নিচে দিলাম, দিয়ে মাটি দিয়ে চারিদিকে সুন্দর করে মাটি দিয়ে দেবো। এভাবে সুন্দর করে এটা লাগিয়ে দেবেন, দেখা যাক ইনশাল্লাহ হয় কিনা। এটার আপডেট আমি অবশ্যই আপনাদেরকে দেবো। সুন্দরভাবে মাটি এঁটে দেবেন, কারণ কোনো রকম যেন মাটি পানি বেঁধে না থাকে, কারণ বর্ষার সময় মাটি ভালোভাবে এঁটে দিতে হয়।
পানি যাতে গোড়ায় বেঁধে না থাকে, এমনিতে এই গাছটা আমি বাঁচাতে পারছি না। তো ওই জন্য আমি সুন্দরভাবে এটা মাটি দিয়ে এঁটে দিচ্ছি, কোনো রকম যেন শিলাক না থাকে আর পানি অতিরিক্ত পানি যাতে বেঁধে না থাকে। তো আপনারা অবশ্যই বর্ষাকালে গাছ লাগালে এই জিনিসটা লক্ষ্য রাখবেন, হয়ে যায়। সুন্দরভাবে কলা গাছ পরিচর্যা করবেন। কাটলাম, আজকে কলা কাটলাম। দেখতে পাচ্ছেন কলা কেটে নিয়ে এটা এসে হচ্ছে কিভাবে কলা কলা কাটার টেকনিক। কাটতে হয়, এটা আমার আব্বার কাছ কাঁচি থেকে দিয়ে শেখা। সুন্দরভাবে কেটে এইটা রেখে দিলে পারে কলাটা টিকে যাবে। তো কলা কাটার প্রসেসিংটাও আজকে আপনাদের এই সঙ্গে কলা একটু কাটার শেয়ার করে ইতিহাসও দিলাম। আছে। আজকের আমার ভিডিওটি আঙুল কেটে অনেক গেছিল একবার লং, এরকম পোস্ট মারতে কারণ যেয়ে। অনেক কাজ করেছি আজকে, সবগুলোই শেয়ার করলাম। যারা কলার কাটেন অবশ্যই এটা এই দেখো শিখে রাখবেন আঙুলটা কীভাবে বেকার। কাটতে হয়। এবার চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে আমার 5 শতক মতন জায়গা আছে। এখানে আমার একটা কলার বাগান ছিল, অনেক দিন পরিচর্যা না করার কারণে এখানে বর্ষাকালে মানে ঘাসের থেকে একদম ছেয়ে গেছে। এখানে আসতেই আসলে ভয় লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ঘাস জন্মিয়েছে। আসলে জায়গা পরিত্যক্তভাবে ফেলে রাখা ঠিক না, এই কারণেই আমি আজকে স্প্রে করতে বেরিয়ে হয়েছি। অনেক দিন পরে সময় পেয়েছি। আমি ছোটোখাটো একটি ব্যবসার সঙ্গে জড়িত আছি, যেহেতু ভুট্টার ব্যবসা করি। সিজন ছিল, সিজনের মধ্যে কোনো কিছু করার সময় আসলে হয়ে ওঠে না, আর অল্প জায়গার জন্য লেবার নেওয়া সম্ভব হয় না। তাই আমি এখানে নিজেই স্প্রে করতে চলে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণ ঘাস যে এখানে ঘাসের মধ্যে আসতেই ভয় লাগছে। আসলে ভয় লাগারই কথা, কারণ এখানে একটু উঁচু জায়গা, চারিদিকে পানি, একদিকে রাস্তা, দুই দিকে পানি, একদিকে একটা বাড়ি। আসলে এখানে প্রচুর পরিমাণ ইঁদুরের গর্ত করছে। ইঁদুরের গর্ত মানেই সাপ থাকার সম্ভাবনা থাকে। এই কারণে খুব ধীরে সুস্থে আমি দেখে শুনে পা ফেলছি, ফেলে স্প্রেটা করছি। এখানে আসতে পারিনি, তো প্রচুর পরিমাণ ঘাস জমা হয়ে গেছে। আজকে আমি স্প্রে করে দিলাম। স্প্রে করে দিয়ে তারপরে আস্তে আস্তে পরিচর্যা শুরু করব। কলা গাছগুলোর অবস্থাও খুব খারাপ। এই যে একটি কলা গাছ কলা হয়নি, পড়ে গেছে। এটা এটা আর হবেও না। তো দেখি আমি এখানে চেষ্টা করব বিভিন্ন ফলের বাগান করার। কলার বাগান তো আর হলো না, কলার বাগান নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে। কলার বাগান আর হবে না এখানে। প্রচুর পরিমাণে ঘাস জমিয়েছে, এই স্প্রেটা করলে ঘাস জমে যাবে। তো আজকে আমি এখানে একটা আমের চারাও রোপণ করব। আমবুটান খুবই সুন্দর হয়েছে, বৃষ্টির কারণে এটা হয়ে গেল এই গাছটা, কিন্তু এই আম গাছটা তো হইলো না, এই আম গাছটা মারা গেল। দেখতে পাচ্ছেন আমি এখানে কি লাগিয়েছিলাম। তো এই আমের চারাটি আসলে বেঁচে আছে, কিন্তু অরিজিনাল যে আমের জন্য লাগিয়েছিলাম সেই কারণে বেঁচে নেই। দেখেন এখান থেকে কলম ছিল, এইখান থেকে এই যে কলম দেখতে পাচ্ছেন, এই যে কলম ছিল, কলমের উপর থেকে মারা গেছে। তার মানে কি এটা এখন আটির চারা, এই গাছের আর কোনো মূল্য। এই কারণে এই চারাটা তুলে ফেলছি। তো আমার সহধর্মিনীর খুব পছন্দ হিমসাগর আম, এই জন্য আমি হিমসাগরের চারা নিয়ে এসেছি। হিমসাগরের চারা লাগাবো। এটা মূলত হিমসাগরের চারা। তো এটা অনেক বড় চারা নিয়ে এসেছি। বড় চারা নিয়ে এসেছি কারণ এখানে অনেক সমস্যা থাকতে পারে, কারণ রাস্তার ধারে ছাগল গরু খেয়ে যেতে পারে। এই কারণে বড় চারা নিয়ে এসেছি। আর ফলন যাতে লাগানোর পরের বছর থেকেই পেতে পারি। টবের চারা নিয়ে এসেছি, কারণ টবের চারা সবসময় ভালো হয়, মরে না। টবের চারা সবসময় ভালো। আপনারা যারাই চারা কিনবেন টবের চারা কেনার চেষ্টা করবেন। টব অথবা পলি ব্যাগে যে চারাগুলো থাকে সেই চারাগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইগুলা নেওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে বা মাটিতে রোপণ করা যায়। টবটা আমি ভেঙে নিচ্ছি, কারণ টবের ছিদ্র দিয়ে শিকড় বেরিয়ে গিয়েছিল। এই কারণে আমি টবটা ভেঙে নিচ্ছি, কারণ রব এড়ানো সম্ভবই না। তো সুন্দরভাবে এড়িয়ে নিয়ে ওর গায়ে যে এইগুলা ছিল, দড়িগুলা ছিল, সুতালিগুলা ছাড়াই নিয়ে তারপরে আমি লাগাবো।
তো গর্তটা একটু বেশিই করে নিচ্ছি, কারণ গাছটা অনেক বড়, এই কারণে গর্তটা করে নিচ্ছি বেশি করে। একটু গভীরে লাগাবো, লাগিয়ে দিয়ে অবশ্যই আপনার একটা খুঁটির ব্যবস্থা করতে হবে। খুঁটি না দিলে পারে বর্ষাকালে চারা হেলে যেতে পারে, এই কারণ সোজা থাকবে না। গাছগুলো অবশ্যই সোজা করে লাগাতে হবে। গাছটা আমি সুন্দরভাবে সোজা করে লাগিয়ে খুঁটি মেরে দিয়েছি, তারপরে গাছের সাইডে বেড়া দিয়ে দিয়েছি। তো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।